দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে শিরোনাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে একমত নয় বিএনপি, তবে জুলাই সনদে সম্মতি প্রকাশ। ভুয়া মামলা নিয়ে বাণিজ্যে বিব্রত সরকার, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য আইন উপদেষ্টা। এনবিআর চাকরি অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা সরকারের, শাটডাউন কর্মসূচিতে আন্দোলনকারীরা। এবারে পুরো আয়োজন। 3 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 7ম দিনের বৈঠক শেষ হয়েছে। সন্ধ্যার আগে এই বৈঠকটি শেষ হয়। রবিবার সকাল 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে একমত বিএনপি, তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে একমত নয় এই দলটি। সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে একমত বিএনপি, কিন্তু ভোটের পদ্ধতি নিয়ে দ্বিমত রয়েছে। এর আগে গত বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় তা পরিবর্তন করে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়, তবে বিএনপি জানায় এই ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করে। সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা করতে পারি। না হলে জুলাই মাস আসছে, আমাদের এই জুলাই 1 বছর আগের জুলাই নয়, আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি। মামলা বাণিজ্য ও ভুয়া মামলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানিয়েছেন, জনগণকে পরিত্রাণ দিতে এই সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। এতে করে প্রাথমিক তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে 3 বছরের জন্য ইউএনএইচসিআরের অফিস হবে। পরবর্তী সময়ে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে সরকার বলেছে, কাজে যোগ না দিলে দেশের জনগণ ও অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হবে। রবিবার সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে। এর আগে দেশের বিভিন্ন কর শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়, তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সকাল থেকে ব্যানার, প্লাকার্ড নিয়ে মিছিল আর স্লোগানে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের আন্দোলনরত কর্মীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে আজকের অর্থ উপদেষ্টার বৈঠকটি বাতিল করা হয়েছে। অর্ডিন্যান্সটা জারি হয়েছিল সেটাকে বাতিল করা, এবং দ্বিতীয়ত যে চেয়ারম্যানের অপসারণ আমরা চেয়েছি সেটা যদি করা হয় তাইলে আমাদের আর এক মুহূর্ত বসার এখানে ইচ্ছা নাই। আমাদের ইচ্ছা আমাদের যে অফিস করা। আমরা মূলত একটা টেকসই রাজস্ব বান্ধব, ব্যবসায়ী বান্ধব এনবিআরই চায়। কতটা বাধ্য হয়ে এবং কতটা এই 100 বছরের প্রতিষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনাকে যেটিকে ভেঙে ফেলার জন্য একটি চক্রান্ত করা হচ্ছে, এই চক্রান্তটি রুখে দেবার জন্য আমাদের সর্বোচ্চ এই প্রতিরোধটি গড়ে তুলতে বাধ্য হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমাদের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসে, আমরা তো অবশ্যই আমাদের কাজে ফিরে যাব। আলোচনায় বসবো এবং আমরা আশা করছি যে হয়তো আজকে আমাদের সমাধান হয়ে যাবে যদি আমরা সরাসরি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে পারি।
রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে। আদালত আসামিপক্ষের শুনানি ও পরবর্তী আদেশের জন্য আগামী 3 জুলাই ঠিক করেছে। শুনানির জন্য এই মামলায় গ্রেপ্তার 4 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অন্য 4 আসামি পলাতক অবস্থায় রয়েছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট চানখারপুলে গুলি করে 6 শিক্ষার্থীকে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে গত 25 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা, সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন। ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী 3রা জুলাই দিন ধার্য করা হয়েছে। ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী এই অভিযোগ দায়ের করেন। 10 বছর আগের এই ঘটনায় এর আগে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা হয়। গত বছরের 3 সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ 62 জনের নাম উল্লেখ করা হয়েছে। 2015 সালের 20 জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নুরুজ্জামান জনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সারা দেশে মাস জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত 26 জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের একজনকে স্থানীয়রা আটক ও মারধর করেন। পরবর্তীতে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু লোক তাৎক্ষণিকভাবেই ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। গত শুক্রবার এই ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করে ভুক্তভোগী। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অনিক, সুমন, রমজান এবং বাবু। মামলার প্রধান আসামি ফজর আলী সহ সবাই মুরাদনগরের 5 কিত্তা এলাকার বাসিন্দা। নির্বাচনে বাড়তি সুবিধা নিতেই কুমিল্লার মুরাদনগরের ঘটনায় একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি দলটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তবে নির্বাচনের সুবিধা নিতে নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সব করতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক। কারা করেছে এটা সবাই জানে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছে, বিভিন্ন রকম পত্রিকায়ও আসছে দেখলাম।
পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ও পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন সহ 9 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল 10:30টার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা, প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক করা, হলের ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করা, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো ও প্রযুক্তিগত সংস্কার করা, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা এবং অনতিবিলম্বে রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন এই শিক্ষার্থীরা। তারা জানান, বিগত ফ্যাসিস্ট আমলে ক্যাম্পাসে নানা সংকট ছিল, এখন সেগুলো পরিবর্তনের সময় এসেছে। দিনাজপুরে এশিয়া প্যাসিফিক ডিরেক্টরেটস সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এশিয়া প্যাসিফিক রিজিওনাল পরিচালক মেহেদী হাসান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এনামুল্লাহ। আসলে নতুন কিছু করতে হবে, জাস্ট এতদিন চাকরি করে চাকরি ছেড়ে দিয়েছি। বাংলাদেশে সর্বোচ্চ লেভেলের চাকরি করা, কোটি টাকা ইনকাম করে দেয়, তাহলে আমি নই কেন? এটা আসলে অনেকের স্বপ্নের চেয়েও বিয়ন্ড। এখন আসলে কাজ করে সবাই মিলে খুব আনন্দ পাই। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভিসি প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার এবং ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। সভায় বক্তারা বলেন, আগামী দিনের যুব কৃষির নেতৃত্বে বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধ করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের 4টি প্রদেশে গত 2 দিনে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বৃষ্টিজনিত দুর্ঘটনায় শুক্রবার 17 জন এবং শনিবার আরও 2 জনের প্রাণ যায়। ভারী বৃষ্টিতে প্রদেশটিতে 6টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং 50টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাঞ্জাবে ভারী বৃষ্টির মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় 3 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানে আকস্মিক বন্যায় একই পরিবারের 4 জন মারা গেছেন। করাচিতেও শনিবার পৃথক 2টি দুর্ঘটনায় মারা গেছে আরও 4 জন। লিয়ারিতে ছাদ ধসে পড়ে 2 জন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরও 2 জনের প্রাণ গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে পারবে এই দেশটি। একথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রসি। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রসি আরও বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর কিছু এখনও অক্ষত রয়েছে, তাই কয়েক মাসের মধ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারবে। এদিকে ইরানি পার্লামেন্ট সম্প্রতি আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। এদিকে গত 23 জুন তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় 71 জন নিহতের খবর জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংকটে এ পর্যন্ত অন্তত 66 শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় শিশু খাদ্য, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়ায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এতে পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু। ইউনিসেফ জানিয়েছে, গত মে মাসে 6 মাস থেকে 5 বছর বয়সে অন্তত 5119 শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেই দায়ী করেছে। এদিকে 24 ঘন্টাতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফুটবল। ক্লাব বিশ্বকাপের শেষ 16তে আজ মুখোমুখি হবে মেসির সাবেক ক্লাব পিএসজি এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এবার ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে প্যারিসের ক্লাব হারে ব্রাজিলের দল বোতাফোগোর বিপক্ষে। অন্যদিকে কোনো ম্যাচই হারেনি মেসির মিয়ামি। শক্তির বিচারে মিয়ামি ও পিএসজির মধ্যে রয়েছে বিস্তর ফারাক, তবে শেষ পর্যন্ত ফলাফল কি হয় তাই এখন দেখার অপেক্ষা। দিনের আরেক ম্যাচে রাত 2টায় মুখোমুখি হবে ফ্লামিঙ্গো এবং বায়ার্ন মিউনিখ।
দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে একমত নয় বিএনপি, তবে জুলাই সনদে সম্মতি প্রকাশ। ভুয়া মামলা নিয়ে বাণিজ্যে বিব্রত সরকার, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানালেন আইন উপদেষ্টা। এনবিআর চাকরি অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা সরকারের, শাটডাউন কর্মসূচিতে আন্দোলনকারীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।